হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাম্ব্রিজ 20 টেস্ট 3 প্যাসেজ 1 সলভ করব। প্যাসেজ 1 এর নাম ফ্রোজেন ফুড। সাবহেডিং এ কি আছে? ইউএস পার্সপেক্টিভ অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রোজেন ইন্ডাস্ট্রি। ইউএস পার্সপেক্টিভ, যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে হিমায়িত খাবার শিল্পের বিকাশ। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে আসি। সাধারণত ফিলিং দ্য গ্যাপ এবং ট্রু অর ফলস থাকে প্যাসেজ 1 এ। হ্যাঁ, এই প্যাসেজও ব্যতিক্রম নয়। ফিলিং দ্য গ্যাপ এবং ট্রু ফলস নট গিভেন। এই প্যাসেজে আমরা বিভিন্ন সাল দেওয়া আছে দেখতেছি এবং দেশের নাম আছে, তার মানে স্ট্রং কিওয়ার্ড আছে। আমরা লোকেট করতে অসুবিধা হবে না। এই ধরনের প্যাসেজ থাকলে আমরা কি করব? প্রথমেই স্ট্রং কিওয়ার্ড গুলো হাইলাইট করে নেব, স্ট্রং কিওয়ার্ড গুলো মার্ক করব। আচ্ছা, একটা একটা করে শুরু করব। আচ্ছা, আমরা স্লাইডটাকে ফ্লিপ করে দিই যাতে প্যাসেজ এবং কোয়েশ্চেন একসাথে দেখতে পাই। তাহলে আমাদের প্রথম কাজ 2000 বছর আগে সাউথ আমেরিকায় এটা খুঁজে বের করা। At some point in history, humans discovered that ice preserved food. ইতিহাসের কোনো একটা সময় মানুষ আবিষ্কার করেছিল যে বরফ খাবার সংরক্ষণ করে। There is evidence that winter ice was stored to preserve food in summer as far back as 10,000 years ago. প্রায় 10,000 বছর পর্যন্ত প্রমাণ পাওয়া যায় যে শীতকালে সংগ্রহিত, মানে শীতকালে যে বরফ সংগ্রহ করা হয় তা দিয়ে গ্রীষ্মকালেও খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। 2000 ইয়ার এগো, এই যে আমাদের 2000 বছরের কথা বলছে। দেখেন একটা জিনিস, এখানে বলছিলাম স্ট্রং কিওয়ার্ড, কিন্তু এরকম 2000 অনেক সময় এই সংখ্যা থাকলে এটা কি কথায় লিখে দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এখানে লিখছে অঙ্কে 2000 আর এখানে লিখছে কথায় 2000, 2000 ইয়ার্স এগো। ঠিক আছে, আমরা এবার দেখি, যেহেতু আমরা এই লোকেশনটা পেয়েছি তার মানে এটার আনসার এই প্রথম প্যারাতেই থাকবে। People conserve the nutritional value of gap. People conserve nutritional value of gap using a method of freezing then drying. আচ্ছা, মানুষ পুষ্টিমান সংরক্ষণ করে, কনজার্ভ নিউট্রিশনাল ভ্যালু, পুষ্টিমান সংরক্ষণ করে কোনো একটা জিনিসকে সংরক্ষণ করে শুকিয়ে, ফ্রিজিং করে তারপর শুকিয়ে, মানে কোনো একটা খাবারের পুষ্টিমান সংরক্ষণ করে একটা পদ্ধতিতে এটা কি করে ফ্রিজিং করে এবং শুকায়। আমরা একটা খাবারের নাম খুঁজবো, দেখি। দ্য ইনহেবিটেন্স, আচ্ছা 2000 বছর আগে দ্য ইনহেবিটেন্স অফ সাউথ আমেরিকা আদিয়ান মাউন্টেন্স, আচ্ছা আদিয়ান মাউন্টেন্স ইনহেবিটেন্টস বাসিন্দা। 2000 বছর আগে আদিয়ান মাউন্টেন্সের বাসিন্দারা had a unique means of conserving potatoes for later consumption. এই যে পটেটোস, এখানে খাবারের নাম পটেটোস, আলু। আচ্ছা, কি বলছে এই পুরো সেন্টেন্সটা পড়ি আমরা। প্রায় 2000 বছর আগে, এই যে প্রায় 2000 বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিয়ান পর্বতের বাসিন্দারা আলু সংরক্ষণের এক ইউনিক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিল বা ব্যবহার করত। আচ্ছা, কি সংরক্ষণের? আলু সংরক্ষণের। এটা আমরা নিতে পারি অভিনব পদ্ধতি, কিন্তু এখনো পুরোপুরি মিলেনি। খাবারের নাম পাইছি ঠিক আছে, এবং একটা পদ্ধতি, সংরক্ষণের পদ্ধতি পাইছি ঠিক আছে, কিন্তু এখানে আরো বলছে কি ইউজিং আ মেথড অফ ফ্রিজিং। এখানে ভ্যালু, তারপর নিউট্রিশনাল ভ্যালু এটাও পাইনি। খাবার পাইছি ঠিকই, কিন্তু নিউট্রিশনাল ভ্যালু এবং ফ্রিজিং দেন ড্রাইং মেথড পাইছি, কিন্তু ফ্রিজিং দেন ড্রাইং পাইনি। আশা করি আমরা পুরোটাই পাবো। আচ্ছা, লেটার কনজাম্পশন মানে কি? পরে খাওয়ার জন্য। দে ফ্রোজ দ্যাম ওভারনাইট, সারা রাত কি করে হিমায়িত করে। দেন ট্রান্সলেট দ্যাম টু স্কুইচ আউট দ্য ময়েশ্চার, তারপর কি করে এটাকে ময়েশ্চার আর্দ্রতা সরায়, এটা থেকে আর্দ্রতা চেপে আর্দ্রতা বের করে। দেন ড্রাইড দ্যাম ইন দ্য সান, তারপর রোদে শুকায়। এই যে বলছে ড্রাইং, ফ্রিজিং দেন ড্রাইং, রাতে ফ্রিজিং করে দিনের বেলা এটাকে চেপে আর্দ্রতা সরিয়ে ড্রাইং করে, সানে ড্রাইং করে। দেন ড্রাইড দ্যাম ইন দ্য সান, দিস প্রিজার্ভ দেয়ার নিউট্রিশনাল ভ্যালু। এই এসে বলছে দিস প্রিজার্ভ দেয়ার নিউট্রিশনাল ভ্যালু, এটার মাধ্যমে কি করে আলুর পুষ্টিমান রয়ে যায়, পুষ্টিমান সংরক্ষণ করে। তাহলে এটা বলছে পটাটোস, আলু। আমাদের 1 নম্বর গেট ফিলের আনসার পটাটোস। তারপর 2 নম্বরে কি আছে? 1851 ইউএসএ। প্রথমেই আমরা 1851 ইউএসএ খুঁজতে হবে। 1851, এখানে এই যে 1851 এই যে আছে ইউএসএ। 1851টাকে আমরা হাইলাইট করে নিলাম। আচ্ছা, এবার কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনে কি বলছে? Gap was kept cool by ice during transportation in specially adapted train. আচ্ছা, স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন, বিশেষভাবে বানানো ট্রেনে ট্রান্সপোর্টেশন পরিবহনের সময় কি বরফ দিয়ে সংরক্ষণ করা হয়? কোনো একটা জিনিস বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। এই যে ওয়াজ কিপ কুল বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন, বিশেষভাবে বানানো একটা ট্রেনে বা ট্রেনের বগিতে পরিবহনের সময়
কোনো একটা জিনিস বা কি বরফ দিয়ে সংরক্ষণ করা হয়, এই জিনিসটা যা সংরক্ষণ করা হয় বরফ দিয়ে, তাই আমাদের উত্তর। এবার বের করতে হবে আমরা স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনে বরফ দিয়ে সংরক্ষণ করা হয় ট্রান্সপোর্টেশনের সময়, মানে পরিবহনের সময়, কোন জিনিসটা? In 1851, railroads first began putting blocks of ice installed rail cars to send water. এই যে send water, water send করে কোথায়? From Ogdensburg, আচ্ছা অগডেনবার্গ, নিউ ইয়র্ক টু বোস্টন। আচ্ছা, এটা অগডেন্সবার্গ থেকে বোস্টনে মাখন পাঠানো হতো। এই যে সেন্ট বাটার, বাটার মানে কি? মাখন। এই যে রেল রোডস ফার্স্ট বিগিন পুটিং ব্লকস অফ আইস ইন ইনস্টলড রেল কার্স, রেল কারে কি করছে? বরফ রাখার একটা বিশেষ বগির ব্যবস্থা করছিল। হ্যাঁ, 1851 সালে প্রথমবারের মতো রেল কারে বরফ রাখার জন্য একটা বগি বরফ দিয়ে তার মাধ্যমে কি করতো? বাটার ট্রান্সপোর্ট করতো অগডেন্সবার্গ থেকে বোস্টনে। বাটার, বাটার মানে হচ্ছে মাখন। আচ্ছা, তাহলে দ্বিতীয় উত্তর বাটার। বাটার ওয়াজ কিপড কুল বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনস। আমাদের 2 নম্বর গ্যাপ ফিলের আনসার হচ্ছে বাটার, BUTTER। 1880 অস্ট্রেলিয়া, 1880 অস্ট্রেলিয়া। এবার আমাদের খুঁজতে হবে 1880 অস্ট্রেলিয়া। এটা খুঁজে পেলে আমরা বুঝবো যে আনসারের লোকেশনে আসছি, তারপর আমরা কোয়েশ্চেন করব। এখানে 1870 না, এই যে 1880। ইন 1880 অস্ট্রেলিয়া আছে নাকি? হ্যাঁ, এই যে অস্ট্রেলিয়ান বিয়ার গুল, অস্ট্রেলিয়া আছে এখানে। তাহলে 1880 যেহেতু পেয়েছি আমরা, 1880 হাইলাইট করি। আচ্ছা, এবার পড়ি। টু কাইন্ড অফ গ্যাপ, দুই ধরনের কি? ওয়্যার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপেড টু ইংল্যান্ড, দুই ধরনের কি ইংল্যান্ডে পাঠানো হতো? ওয়্যার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপেড টু ইংল্যান্ড, মানে দুই ধরনের কি ইংল্যান্ডে পাঠানো হতো হিমায়িত করে, হিমায়িত করে, বা দুই ধরনের হিমায়িত খাবার ইংল্যান্ডে পাঠানো হতো। কি দুই ধরনের কি? আচ্ছা, যেহেতু এখানে আমরা 1880 পাইছি, তারপরে আমরা পড়ি আ শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান বিফ এন্ড মাটন। এই তো দুই ধরনের বিফ এবং মাটন পাইছি। আ শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান বিফ এন্ড মাটন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন। এখানে তো বলছে টু কাইন্ড অফ কি, দুই ধরনের কি, কিন্তু এখানে বলছে দুইটা জিনিসের নাম, বিফ এবং মাটন। কিন্তু এটা কি ধরনের খাবার? এটা কি ধরনের খাবার? এখানে তো আমরা দুইটা ধরন পাইছি, কিন্তু এই ধরনগুলো কিসের? এখানে কি আমরা বিফ বসাবো নাকি মাটন বসাবো? অনেকে কি করবে, এখান থেকে বিফ অথবা মাটন বসিয়ে দিতে পারে বা কনফিউজ হয়ে যেতে পারে। কিন্তু এই জন্য আমাদের কি করতে হবে? আরো একটু পড়তে হবে। বিফ অ্যান্ড মাটন ওয়াজ সেন্ট ফ্রোজেন টু ইংল্যান্ড। আচ্ছা, না, আর একটু উপরে পড়ে আসতে হবে। এই যে বাট অস্ট্রেলিয়ান ক্যাটলম্যান ওয়ার কুইক টু রিয়েলাইজ দ্যাট, তারা দ্রুতই বুঝতে পারছে, ইফ দে পুট দিস নিউ ইনভেনশন অন আ শিপ দে কুড এক্সপোর্ট মিট অ্যাক্রস দ্য ওশেন। আচ্ছা, বলেন তো মিট শব্দের অর্থ কি? মিট, এই তিনটে শব্দের পার্থক্য কি? বিফ, মাটন এবং মিট। অনেকেই গুলিয়ে ফেলে বিফ এবং মিটের পার্থক্যটা। এই বিফ এবং মাটন দুইটাই হচ্ছে মাংস। বিফ হচ্ছে গরুর মাংস এবং মাটন হচ্ছে ছাগলের মাংস বা ভেড়ার মাংস। এই দুইটাই মাংস। আর এখানে বলছে টু কাইন্ড অফ কি? মাংস, দুই ধরনের মাংস। মাংস কোথায়? এই যে মিট। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি এটা, 90%ই জানেন এটা। তাহলে মিট শব্দের অর্থ মাংস, আর এখানে দুইটা ধরনের নাম উল্লেখ করছে। তাহলে উত্তরটা হবে মিট, দুই ধরনের মিট। দুই ধরনের মিট পাঠানো হতো হিমায়িত করে ইংল্যান্ডে। দুই ধরনের মাংস, কিসের মাংস? গরুর মাংস এবং ছাগলের মাংস। পরবর্তী কোয়েশ্চনে যাই। 1971 অনওয়ার্ড ইউএসএ। আচ্ছা, 1971 আর ইউএসএ এই দুইটা আমাদের লোকেশন কিওয়ার্ড। 1971 ইউএসএ, এখানে ইউএসএ আছে কিন্তু 1971 নাই, 1912 আছে। এই যে 1971 ইউএসএ একসাথে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চনটা পড়ি। ক্লারেন্স বার্শি একজনের নাম, এটাও আমরা কিওয়ার্ড নিতে পারি। ক্লারেন্স বার্শি ইন্ট্রোডিউস ইনভেনশনস ইনক্লুডিং কি? কুইক ফ্রিজিং মেথড, কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট, দ্রুত ফ্রিজিং করার মেথড, হিমায়িত করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সো দ্যাট এই কারণে গ্যাপ ডিড নট স্পয়েল দা ফুড, এই কারণে কি খাবার নষ্ট করতে পারতো না। একটা দ্রুত
হিমায়িত করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন উনি, ওনার নাম ক্লারেন্স বার্শেই। তো এই কারণে কি খাবার নষ্ট করতে পারতো না, গ্যাপ ডিড নট স্পয়েল দ্য ফুড। আচ্ছা, এবার ওনার নামটা বের করি আমরা, ক্লিয়ারেন্স বার্শেই, ক্লারেন্স বার্শেই। আচ্ছা, এই যে কুইক ফ্রিজিং ফুড, বার্শেই, এই যে বার্শেই নামটা আসছে। Mechanically kept inventing water freezer and gradually built up business selling fish. Um, in 1929, his business was sold to become General Food Street Company. পরে দেখি আবার বার্শেইয়ের কথা বলছে। Varshay was responsible for several key inventions that made the frozen food industry possible. Varshay জমাট খাবার শিল্পকে সম্ভব করার জন্য গুরুত্বপূর্ণ কি করছেন, গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেছিলেন, ইনভেনশন করেছিলেন। He developed quick freezing technique that reduced the damage that crystals caused. এই যে he developed a quick freezing technique, এখানে quick freezing technique এর কথা বলছি, quick freezing technique আর মেথড এই জায়গাটা আমরা হাইলাইট করলাম। এই দেখুন, কুইক ফ্রিজিং মেথড আর এখানে কি আছে, কুইক ফ্রিজিং টেকনিক, দুইটাই এক কথা। আর নাম কি এখানে, ক্লারেন্স বার্শেই, ক্লারেন্স বার্শেই। তাহলে হি ডেভেলপ কুইক ফ্রিজিং টেকনিক দ্যাট রিডিউস দ্য ড্যামেজ দ্যাট ক্রিস্টালস কজড। ক্রিস্টালের কারণে তিনি মানে দ্রুত হিমায়িত করার কৌশল বের করেছিলেন, যাতে ক্রিস্টাল কি করতে পারে না, ড্যামেজ করতে পারে না। কি ড্যামেজ করতে পারে না, খাবার ড্যামেজ করতে পারে না। তাহলে কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট ক্রিস্টাল ডিড নট স্পয়েল দ্য ফুড, স্পয়েল মানে নষ্ট করা, আর এখানে স্পয়েলের পরিবর্তে কি দিছে, ড্যামেজ। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটা হবে ক্রিস্টাল। ক্রিস্টাল মানে কি, এটা বরফ দিয়ে যখন খাবার সংরক্ষণ করা হয়, বরফের স্ফটিক বলে। বরফে ফাটল দিয়ে একটা স্ফটিক তৈরি হয়, এটাকেই ক্রিস্টাল বলে। এখানে যতটুকু বলছে যে তিনি এমন দ্রুত হিমায়িত করার কৌশল বের করেছিলেন যাতে ক্রিস্টাল কি করতে পারে না, ক্রিস্টাল দ্বারা খাবারের ক্ষতি কম হয়, রিডিউস দ্য ড্যামেজ মানে ক্ষতি কম করে, আর খাবারকে বিক্রির প্যাকেটের ভেতরেই জমাট করার পদ্ধতি দেওয়া হয়। এই যে as well as technique of freezing product in the package, প্যাকেজের মধ্যেই এটা কি করার, খাবারকে ভালো রাখার পদ্ধতি দেওয়া হতো। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্রিস্টাল দিতে পারি, so that crystal did not spoil the food. পরবর্তী কোশ্চেনে যাই, প্যাকেজিং প্রোডাক্ট উইথ গ্যাপ, so the product was visible. প্যাকেজিং প্রোডাক্ট, আচ্ছা এখানে আর কোনো কিওয়ার্ড নাই, কারণ কি এই আগের কিওয়ার্ডটাই মানে উনার পদ্ধতিটাই এখানে আসবে, ক্লারেন্স বার্শেইয়ের এই পদ্ধতি, কুইক পদ্ধতি। তার মধ্যে আরেকটা কথা বলছে প্যাকেজিং প্রোডাক্ট, এখানে প্যাকেজিং নিয়ে কথা বলছে, প্যাকেজিং প্রোডাক্ট উইথ গ্যাপ, কিসের মাধ্যমে প্রোডাক্ট প্যাকেজিং করা হয়, সো দ্যাট প্রোডাক্ট ওয়াজ ভিজিবল, তার কারণে কি প্রোডাক্টটা দেখা যায়। কোনো একটা জিনিসের মাধ্যমে প্রোডাক্ট প্যাকেজ করা হয় যার মাধ্যমে পণ্যটি কি হয়, দেখা যায়। আচ্ছা, পরবর্তীতে পরে আশা করি এখানেই থাকবে, কারণ বার্শেই এখানেই কথা বলছেন, এই যে প্যাকেজের কথা বলছেন। He also introduced the use of cellophane, the first transparent material for food packaging. এই যে he also introduced, তিনি আরো কি আবিষ্কার করেছেন বা ব্যবহার করেছিলেন, cellophane, introduced the use of cellophane, the first transparent material for food packaging. তিনি প্রথম স্বচ্ছ মূরকে, এই যে ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, স্বচ্ছ মূরকে, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল ফর ফুড প্যাকেজিং, ফুড প্যাকেজিং এর জন্য তিনি স্বচ্ছ মূরকে সেলোফেন ব্যবহার করেন, এই সেলোফেনটা ব্যবহার করেন, যাতে which allow consumer to see the quality of product, যার মাধ্যমে কনজিউমাররা, ভোক্তারা গুণমান বা পণ্যের গুণগত মান চুকে দেখতে পারে। তাহলে আমরা এখানে পাইছি সেলোফেন। সেলোফেন কি, এক ধরনের পলি পেপার, এটা এক ধরনের পলি পেপার, স্বচ্ছ পলি পেপার যেগুলো আছে, যার ভেতরে খাবার ভালো থাকবে এবং ভিতরের পণ্যটা আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন কি, আর্লি 1940s ইউএসএ। আচ্ছা, আর্লি 1940s মানে কি, 1940s এরকম কোন সালের সাথে এস দেওয়া থাকলে তার মানে এটা দশক বোঝাইছে। এখানে 1940s মানে 40 দশক, 1940 এর দশক, যেটা 40 থেকে ধরে 49 পর্যন্ত এই 10 বছরের সময়কে 1940s, কোন সালের সাথে এস লাগানো থাকলে এটা এই 10 বছরকে বোঝায়। 40 থাকলে 40 থেকে 49 পর্যন্ত। এবার আমরা খুঁজবো আর্লি 1940s ইউএসএ। এখানে আছে আর্লি 1930s, আচ্ছা 1930s না, আমাদের লাগবে 40s। এই যে আর্লি 1940s, এই ধরনের স্ট্রং কিওয়ার্ড গুলো থাকলে আনসার লোকেট করা খুবই সহজ হয়ে যায়। এবার আমরা কোয়েশ্চেনটা পড়ি, ফ্রোজেন ফুড বিকাম পপুলার বিকজ অফ দ্য শর্টেজ অফ, আচ্ছা ফ্রোজেন ফুডটা
পপুলার হয়েছিল, জনপ্রিয় হয়েছিল কিসের কারণে? কিসের স্বল্পতার কারণে? যে শর্টেজ অফ, কিসের স্বল্পতার কারণে হিমায়িত খাবার জনপ্রিয় হয়েছিল? প্যাসেজটা পড়ি। Sales increased in the early 1940s when World War II gave a boost to frozen food industry because tin was being used for munitions. আচ্ছা, তাহলে এখানে ওয়ার্ল্ড ওয়ার টু এর কথা বলছে। ওয়ার্ল্ড ওয়ার টু, আচ্ছা, সেলসটা কি হয়েছিল? ইনক্রিজ হয়েছিল 1940-এর দশকের মানে শুরুর দিকে। আর্লি বিক্রি বাড়তে শুরু করে, সেলস ইনক্রিজ, বিক্রি বাড়তে শুরু করে। কারণ কি? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমাট বাঁধা ফ্রোজেন ফুড, জমাট বাঁধা খাবারের শিল্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই শিল্প এগিয়ে যায়। বিকজ টিন ওয়াজ বিং ইউজ ফর মিউনিশনস, কারণ কি? টিন ব্যবহার করেছিল কিসের জন্য? যুদ্ধাস্ত্র বানাতে গিয়ে টিন ব্যবহার করা হচ্ছিল। আচ্ছা, canned food were rationed to save tin. আচ্ছা, সেভ টিন, টিন সেভ করার কথা বলতেছে এখানে। তারপরে এর আগে বলছিল কি? বিকজ টিন ওয়াজ বিং ইউজ, টিন ব্যবহার করা হচ্ছিল যুদ্ধাস্ত্রের জন্য। দেখুন আনসার অলরেডি আমরা পেয়ে গেছি। টিন ব্যবহার করা হচ্ছিল যুদ্ধাস্ত্র বানানোর জন্য, যুদ্ধের সরঞ্জামের জন্য। তারপর এখানে আবার বলছে ফুড ওয়ার রেশন টু সেভ টিন ফর দ্য ওয়ার এফোর্ট। তার মানে কি? টিনজাত খাবারে রেশন চালু হয়েছিল। এই যে রেশন, রেশন চালু, সৈনিকদের জন্য রেশন চালু হয়েছিল, যা টিনজাত খাবারে দেওয়া হতো। ওয়াইল ফ্রোজেন ফুডস ওয়্যার অ্যাবুন্ডেন্ট অ্যান্ড চিপ, যেখানে ফ্রোজেন হিমায়িত খাবার কি ছিল? পর্যাপ্ত পরিমাণে ছিল এবং সস্তা ছিল। তার মানে এই তিনটা হচ্ছে আমাদের ফ্রোজেন ফুড বিকাম পপুলার হয়েছিল। ফ্রোজেন ফুড মানে হিমায়িত খাবার পপুলার হয়েছিল কারণ টিনের স্বল্পতা ছিল। যুদ্ধের কারণে টিনের স্বল্পতা থাকায় ফ্রোজেন ফুডের জনপ্রিয়তা বেড়ে গেছিল। এই যে সেলস ইনক্রিজড ইন আর্লি অথবা ওয়েন ওয়ার্ল্ড ওয়ার টু গেভ এ বুস্ট ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি, ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রিকে বুস্ট করছিল। কারণ কি? কারণ টিন ওয়াজ বিং ইউজড টু মিউনিশন, তার মানে যুদ্ধাস্ত্র, যুদ্ধাস্ত্রে টিনের ব্যবহার, তার মানে টিনের শর্টেজ। একদিকে যুদ্ধাস্ত্রে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে টিনজাত খাবারের রেশন চালু হয়েছিল। আচ্ছা, তার মানে আমাদের উত্তরটা টিন, টিনের স্বল্পতার কারণে হিমায়িত খাবারের চাহিদা বেড়ে গিয়েছিল, বিজনেস বুস্ট করছিল। এবং হিমায়িত খাবারগুলো কি ছিল? পর্যাপ্ত ছিল এবং চিপ ছিল, অ্যাফোর্ডেবল ছিল, সস্তা ছিল। নেক্সট লোকেশনে যাই। 1950s, 1950-এর দশক, ইউএসএ। 1950 ইউএসএ, a large number of homes now had a 1950 সালে কি অনেক সংখ্যক বাড়িতে কি ছিল? একটি কি ছিল? অনেক সংখ্যক বাড়িতে। এই আর্টিকেল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। a large number of homes now had, নাও বলতে এখনকার কথা বোঝাচ্ছে না, যেহেতু এখানে 1950-এর দশক বলতেছে, তার মানে তখনকার সময় বোঝাচ্ছে। দেখি আমরা, এই যে আছে 1950, ফাইনালি বাই দ্য 1950s রেফ্রিজারেটর টেকনোলজি। আচ্ছা, এখানে রেফ্রিজারেটর টেকনোলজির কথা বলছে। হ্যাড ডেভেলপড ফর এনাফ টু মেক দিস অ্যাপ্লায়েন্স অ্যাফোর্ডেবল ফর দ্য এভারেজ ফ্যামিলি, এভারেজ ফ্যামিলির জন্য এটা অ্যাফোর্ডেবল করার জন্য। বাই 1953, 33 মিলিয়ন ইউএস ফ্যামিলি ওন্ড আ রেফ্রিজারেটর। এই যে দেখুন, তো সবাই বুঝবে। বাই 1953, আচ্ছা, এখানে 1953 সাথে আনসারটা দিল কেন? আমি আগেই বলছিলাম 1950s, 1950s, এস থাকলে এর মানে 50 থেকে 59 পর্যন্ত, এই ব্র্যাকেটকে বোঝায়, 10 বছর সময়কে বোঝায়। তার মানে এখানে আমাদের অ্যান্সারের কিওয়ার্ডে আসতে পারে 1950 সাল থেকে 1959 সাল পর্যন্ত যে কোনো একটা সাল দিয়ে দিতে পারে। এই যে বাই 1953, 33 মিলিয়ন, 33 মিলিয়ন মানে কি? ইউএস ফ্যামিলিজ। এই যে লার্জ নাম্বার অফ হোমস, লার্জ নাম্বার অফ মানে 33 মিলিয়ন ইউএস ফ্যামিলিজ owned a refrigerator। এই যে আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ বলছিলাম, এখানেও had a refrigerator, এখানে owned a refrigerator, উত্তরটা রেফ্রিজারেটর। সাথে আর্টিকেল থাকলে উত্তর লোকেট করা আরো ইজি হয়ে যায়। ফিলিং দ্য গ্যাপের অ্যান্সার বের করা শেষ। এবার আমরা দেখবো প্যাসেজ বাকি আছে একটা, দুইটা। তার মানে এই দুইটা থেকে সবগুলো ট্রু ফলস নট গিভেন অ্যান্সার পাওয়া যাবে না। এটা প্রথম দিকে দেখছিলাম। এটা প্রথমে নিয়ে যাওয়ার কারণ হয়েছে যে ট্রু ফলস নট গিভেন যেহেতু সিকোয়েন্স অনুযায়ী থাকে গ্যাপ ফিলের মতো, তাহলে কোথা থেকে শুরু হয়েছে এটা দেখার জন্য। এটা প্রথমেই ছিল 1800 এস এবং বস্টন শিপ। তাহলে আমরা উপরে চলে যাই। একসাথে করলে আরো দ্রুত বের করা যেত, কিন্তু দ্রুত বের করতে গিয়ে দুইটা একসাথে গুলিয়ে অনেক সময় ভুল উত্তর দিয়ে দেওয়া হয়, স্টুডেন্টরা অনেক সময় ভুল উত্তর দিয়ে দেয়। তাই আমি বলতেছি আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি করার জন্য। আচ্ছা, the ice transportation business made some Boston ship owner very wealthy in the early 18s। তার মানে কি? একটি বোস্টন জাহাজ, এই যে বোস্টন জাহাজের কিছু মালিককে খুব ধনী করে তুলেছিল। দ্য আইস ট্রান্সফারেশন বিজনেস মেড, আইস ট্রান্সফারেশন বিজনেস, এই যে বরফ ট্রান্সফারেশনের যে বিজনেসটা আছে, এটা বোস্টন শিপ ওনার, বোস্টন শিপের কিছু মালিককে অনেক বেশি
ধনী, ওয়েলথলি ইন দ্য আর্লি 1800 দশকের দিকে অনেক বেশি ধনী করে দিছিল। দেখি আমরা বোস্টন শিপের মালিকদের আইস ট্রান্সপোর্টেশন বিজনেস কি অনেক বেশি ধনী করেছিল? প্রথমেই বের করতে হবে 1800 এই যে 1800 হুবহু একইভাবে আছে। যেহেতু এগুলো ট্রু ফলস, এটার আমরা কালার চেঞ্জ করি। Natural ice remained the main form of refrigeration until late the 19th century. আচ্ছা, 19 শতকের শেষ পর্যন্ত প্রাকৃতিক বরফই ছিল প্রধান সংরক্ষণের উপায়। ইন দ্য আর্লি 18 সালের শুরুতে শিপ ওনার ফ্রম বোস্টন, এই যে বোস্টনের শিপ ওনারের কথা বলছে, ইউএসএ হ্যাড এনর্মাস ব্লক অফ আর্কটিক আইস থ্রোড অল ওভার দ্য অ্যান্টিক ফর দ্য পারপোজ অফ ফুড প্রিজার্ভেশন। তার মানে কি 1800 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের বোস্টনে জাহাজ মালিকেরা কি আর্কটিক অঞ্চল এখান থেকে বিশাল বরফখণ্ড কি করছিল, এই যে এনর্মাস ব্লকস, বিশাল বরফখণ্ডগুলো আটলান্টিক জুড়ে টেনে নিয়ে আসতো কিসের জন্য? টোল্ড অল ওভার দ্য আটলান্টিক, টেনে নিয়ে আসতো খাবার সংরক্ষণের জন্য। তার মানে কি দাঁড়ায়, বোস্টন জাহাজের মালিকরা কি করতো, আর্কটিক অঞ্চল থেকে বিশাল বিশাল বরফের খণ্ডগুলো টেনে নিয়ে আসতো খাবার সংরক্ষণ করার জন্য। আমাদের কোয়েশ্চেন কি বলছিল? দ্য আইস ট্রান্সপোর্টেশন বিজনেস মেড সাম বোস্টন শিপস ওনার ভেরি ওয়েলথি ইন দ্য আর্লি 18s। এখানেই তো আর্লি 18s এর কথা বলছে, মানে 1800 সালের দশকের দিকে বলছে এখানে। কিন্তু হ্যাঁ, বরফ নিয়ে আসতো আর্কটিক থেকে, টেনে টেনে বিশাল বরফ নিয়ে আসতো, সব কথাই পাওয়া গেছে, কিন্তু তাদের যে অনেক বেশি ধনী করে দিছিল এই কথা তো নাই। তারা যে এই ব্যবসা করে অনেক বেশি ধনী হয়ে গেছিল শুরুর দিকে, এইটা কোথাও বলেনি। তার মানে উত্তরটা নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এর সূত্র কি? যদি কোয়েশ্চনের সাথে প্যাসেজের কথা সম্পূর্ণ পুরোপুরি মিলে যায় তাহলে ট্রু, যদি বিপরীতমুখী হয় তাহলে ফলস, আর যদি পাওয়া না যায় বা অসম্পূর্ণ থাকে তাহলে এটা নট গিভেন। এখানে কথা অসম্পূর্ণ, সবগুলো পাওয়া গেছে কিন্তু তারা যে অনেক বেশি ওয়েলথি হয়ে গেছিল সেই কথা পাওয়া যায়নি, তাই এটা নট গিভেন। দেন আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করি। A disadvantage of the freezing process invented in Australia was that it affected the taste of food. আচ্ছা, একটা ডিসঅ্যাডভান্টেজ, একটা অসুবিধা ছিল যে এটি খাবারের স্বাদকে প্রভাবিত করেছিল। এই যে এফেক্টেড দ্য টেস্ট অফ ফুড, একটা অসুবিধা ছিল যা খাবারের টেস্টকে প্রভাবিত করত। ওই ফ্রিজিং প্রসেস অস্ট্রেলিয়াতে যেটা আবিষ্কার হয়েছিল। দেখি তো আমরা, এখানে তো অস্ট্রেলিয়ার কথা বলছে। 1873 invented mechanical ice used compressor then gas। না, এখানে খাবারের স্বাদ নিয়ে কোনো কথা বলতেছে না। Initially this process was invented to keep Australian beer cool। আচ্ছা, প্রথমে এই প্রক্রিয়াটি বিয়ার কুল ইভেন দ্য হট ওয়েদার, প্রথমে এই প্রক্রিয়াটি আবিষ্কার করা হয়েছিল গরম আবহাওয়াতে অস্ট্রেলিয়ার বিয়ার ঠান্ডা রাখার জন্য। আচ্ছা, বাট অস্ট্রেলিয়ান ক্যাটেলম্যান ওয়ার কুইক টু রিয়েলাইজ দ্যাট ইফ দে কুড পুট দিস নিউ ইনভেনশন অন এ শিপ দে কুড এক্সপোর্ট মিট অ্যাক্রস দ্য ওশেন। আচ্ছা, এটাও তো আমরা আগে পেয়ে আসছিলাম। এখানে খাবারের স্বাদ নিয়ে কোনো কথা বলছিল কিনা? A shipment of Australian beef and mutton was sent frozen to England, while the food frozen this way was still portable। আচ্ছা, এই যে while the food frozen this way still was portable, যদিও এইভাবে জমাট খাবার খাওয়া যেত বা ভালো থাকতো, there was a some deterioration, কিছু কি হতো, কিছু নষ্ট হতো। তারপরও কিছু খাবার কি হতো, নষ্ট হতো বা কিছুটা ক্ষতি হতো। there was some deterioration, কিছু খাবারের ক্ষতি হতো। during the freezing process crystal formed within the cell of food and when the ice expanded the cell burst। আচ্ছা, দিস স্পয়েলড, এই যে নষ্ট হওয়া, দ্য ফ্লেভার, দিস স্পয়েলড দ্য ফ্লেভার, ফ্লেভারটাকে কি করতো, নষ্ট করে দিত, এন্ড টেক্সচার অফ দ্য ফুড। এই যে তার মানে কি, এই যে শেষের দিকে এসে বলছে দিস স্পয়েলড দ্য ফ্লেভার, এটি কি ফ্লেভার নষ্ট করে দিত এবং স্ট্রাকচার অফ ফুড, খাবারের গঠন যেটা আছে এটা নষ্ট করে দিত, খাবারের স্বাদ এবং গঠন দুইটাই নষ্ট হতো এটার মাধ্যমে। তার মানে প্রশ্নের সাথে প্যাসেজে মিল পাওয়া গেছে। ডিসঅ্যাডভান্টেজ ছিল একটা, নাকি এফেক্টেড দ্য টেস্ট অফ ফুড, হ্যাঁ ফুডের টেস্ট করছিল। কিসের মাধ্যমে করছিল? এই যে ice expanded and cells burst, ওই আগের যে crystal formed within the cells of food and when the ice expanded the cells burst। তার মানে কি, হিমায়িত করার সময় যে খাবারের কোষের ভিতরে যে ক্রিস্টাল তৈরি হতো সেইগুলো প্রসারিত হতো এবং ফেটে যেত, ফলে খাবারের কি হতো, স্বাদ এবং গঠন নষ্ট হয়ে যেত। এই এতটুকু থেকে আসে আমাদের উত্তরটা। উত্তরটা তাহলে কি? উত্তরটা ট্রু, খাবারের স্বাদ নষ্ট হতো।
ওকে, এখন আমরা নেক্সট কোয়েশ্চেন পড়ি। Clarence Varshay traveled to Labrador in order to learn how the Inuit people froze fish. ক্লারেন্স বার্সাই লাব্রাডোর গিয়েছিলেন এটা শিখতে যে কিভাবে ইনিকুইটের লোকেরা মাছ হিমায়িত করে। তার আগে এখান থেকে কিওয়ার্ড নিয়ে নেই। ক্লিয়ারেন্স বার্সাই নামটা পাবো, আর লাব্রাডোর ওই জায়গাটার নাম পাবো যেখানে গিয়েছিলেন ক্লারেন্স বার্সাই। সাথে নিব হাউ দ্য ইনিকুইট পিপল ফ্রোজ ফিশ, কিভাবে ইনিকুইটের লোকেরা মাছ হিমায়িত করে। এটা শেখার জন্য কিনা আমরা প্যাসেজে দেখে আসবো। প্যাসেজে বলছে দ্য মডার্ন ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি বিগিন উইথ দ্য ইন্ডিজিনিয়াস ইনুইট পিপল অফ কানাডা। আধুনিক জমাটবাঁধা খাবার বা হিমায়িত খাবার শিল্প শুরু হয়েছিল কানাডার ইনুইট আদিবাসীদের হাত ধরে। তারপর ইন 1912 আ বায়োলজি স্টুডেন্ট ইন ম্যাসাচুসেটস USA named Clarence Varshay ran out of money and went to Labrador in Canada to trap and trade furs. তিনি কিসের জন্য গিয়েছিলেন এখানেই বলছে। 1912 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এক জীববিজ্ঞান ছাত্র, ওই জীববিজ্ঞান ছাত্র ছিলেন ক্লারেন্স ভার্সাই। উনি আর্থিক সমস্যায় পড়ে কানাডার লাব্রাডোরে পশমের ব্যবসা করতে গিয়েছিলেন, এই যে ট্রেড ফার্স। তো উনি কিসের জন্য গিয়েছিলেন এখানে বলছে ট্রেড ফার্স, পশমের ব্যবসা করতে গিয়েছিলেন। কিন্তু আমাদের কোয়েশ্চনে ছিল কি, হাউ ইনিকুইট পিপল ফ্রোজ ফিশ, কিভাবে ইনুইটের লোকেরা মাছ হিমায়িত করে এইটা শিখতে গিয়েছিল। কিন্তু প্যাসেজে বলছে অন্য কথা, উনি গিয়েছিলেন মূলত কি করতে, ট্রেড করতে, ব্যবসা করতে। কিসের ব্যবসা? পশমের ব্যবসা। তাহলে উত্তরটা ফলস হচ্ছে, কারণ প্যাসেজে বলছে উনি গিয়েছিল ব্যবসা করতে, পশমের ব্যবসা করতে, আর কোয়েশ্চনে বলছিল মাছ হিমায়িতকরণ শিখতে। তার মানে উত্তরটা ফলস। এবার পরবর্তী কোয়েশ্চেন। Swanson Foods invested a great deal of money in the promotion of TV dinner. TV ডিনারের প্রমোশনের জন্য সোয়ানসন ফুড কি অনেক বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল? Swanson's Food invested a great deal of money in the promotion of the TV dinner. আচ্ছা, এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। প্রথমে নিব সোয়ানসন ফুডস, তারপর গ্রেট ডিল অফ মানি, গ্রেট ডিল অফ মানি অনেক বেশি পরিমাণ টাকা কি ইনভেস্ট করেছিল। তারপর নিতে পারি টিভি ডিনার। দেখি পেসেজে কি বলছে। বার্কশায়ার রিটার্ন USA, এখানে টিভি ডিনার কিওয়ার্ডটা সহজেই পাওয়া যাবে, এখানে টিভি ডিনার নাই। পরের পেসেজেও টিভি ডিনার বা শশান্স ফুড নিয়ে কোনো কথা নাই, এটা 19, এটাতেও নাই। এখানেও টিভি ডিনার নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, তিনটা পেসেজ গ্যাপ রেখে তারপরে গিয়ে আমরা টিভি ডিনার পাইছি এবং শশান্স ফুড, এই দুইটা পাওয়া গেছে। এখানে কি বলছে, ইন 1950s families were also looking for convenient at mealtime, so the moment was right for the arrival of TV dinners. আচ্ছা, তার মানে কি 50-এর দশকে পরিবারগুলো খাওয়ার সময় সুবিধা খুঁজছিল, তাই ঠিক তখনই বাজারে আসে কি টিভি ডিনার, তখনই বাজারে আসে টিভি ডিনার। শশান্স ফুড ওয়াজ এ লার্জ ন্যাশনাল রিকগনাইজড প্রডিউসার অফ ক্যান্ড অ্যান্ড ফ্রোজেন পোলট্রি। শশান্স ফুড ছিল জাতীয়, ন্যাশনালি রিকগনাইজ, জাতীয় বড় ব্র্যান্ড যারা কি করতো ক্যানজাত ও জমাট মুরগি, এই যে ফ্রোজেন মুরগি যেগুলো আছে, হিমায়িত করা মুরগির মাংস বিক্রি করতো। In 1954, the company adopted some Varshay freezing technique, and with the help of clever name and a huge advertising budget. এই যে এখানে কি বলছে, and a huge advertising budget, অনেক বড় পরিমাণ, বিশাল একটা বাজেট। বাজেট মানে কি? ইনভেস্ট, অ্যাডভার্টাইজিং বাজেট, অ্যাডভার্টাইজের জন্য ইনভেস্ট করা। আমাদের কোয়েশ্চনে যে বলছিল গ্রেট ডিল অফ মানি, এটা হিউজ অ্যাডভার্টাইজমেন্ট বাজেট। কিসের জন্য? ইনভেস্টেড ইন দ্য প্রমোশন, প্রমোশন মানে অ্যাডভার্টাইজ, তার মানে অ্যাডভার্টাইজের জন্য কি করছিল তারা? বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেছিল। আর কোয়েশ্চনেও বলছে আ গ্রেট ডিল অফ মানি, তার মানে উত্তরটা ট্রু। এবার আমরা 12 নম্বর কোয়েশ্চনটা কি পরে দেখি। Shoshan's Food developed a new style of container for the lunch of the TV dinner. আচ্ছা, টিভি ডিনারের জন্য উনি কি নতুন ধরনের কন্টেইনার ডেভেলপ করেছিলেন? আচ্ছা, টিভি ডিনার চালু করার জন্য সোয়ানসন্স ফুডস কি নতুন ধরনের কন্টেইনার পাত্র তৈরি করেছিল? আচ্ছা, ইট লঞ্চ, পরবর্তী পড়ি। ইট লঞ্চেড দ্য ফার্স্ট টিভি ডিনার কনসিস্ট অফ ফ্রোজেন টার্কি, পটেটোস, ভেজিটেবল, এগুলো থাকতো এখানে। টার্কি, পটেটোস, ভেজিটেবল সার্ভ ইন দ্য নেম সেগমেন্ট অ্যালুমিনিয়াম ট্রে। এই যে ট্রের কথা বলছে, ট্রে কন্টেইনার যাচ্ছে। আচ্ছা, that consisted of frozen turkey, potatoes and vegetables served in the same segment aluminum tray. এই তো আনসার। সেম সেগমেন্ট সার্ভ করতো, কিভাবে সার্ভ করতো? সেম সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে দ্যাট ওয়াজ ইউজড বাই এয়ারলাইন্স।
সেম আগের মতো অ্যালুমিনিয়াম ট্রেতে কি করতো, সার্ভ করতো। কি কি সার্ভ করতো? এতে ছিল টার্কি, আলু, ভেজিটেবল, সবজি, যেগুলো পরিবেশন করা হতো, সার্ভ করা হতো কিসে? ওই যে আগের মতো সেম সেগমেন্টেড, আগের মতো অ্যালুমিনিয়াম ট্রে, মানে পার্ট পার্ট করা অ্যালুমিনিয়াম ট্রে, সেগমেন্ট পার্ট করা অ্যালুমিনিয়াম ট্রেতে। তো এখানে সেম সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে এর কথা বলছে। তার মানে কি? ওই যে তারপরে কি বলছে? ট্রে দ্যাট ওয়াজ ইউজড বাই এয়ারলাইন্স, আগে যেগুলো এয়ারলাইন্সে ব্যবহার করা হতো এইগুলো। তার মানে এখানে বলছিল যে নতুন স্টাইলের কন্টেইনার ব্যবহার করা হতো, কিন্তু এখানে কোনো নতুন স্টাইলের কন্টেইনার ব্যবহার করা হচ্ছিল না। এখানে হচ্ছিল সেম সেগমেন্ট, আগের মতোই কন্টেইনার ব্যবহার করা হচ্ছিল। উত্তরটা কি? ফলস। Last question. The USA frozen food industry is currently the largest in the world. ইউএস এর মার্কিন ফ্রোজেন হিমায়িত খাদ্য শিল্প বর্তমানে বিশ্বের বৃহত্তম। লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমানে কি মার্কিন হিমায়িত খাদ্য শিল্পটা বিশ্বের বৃহত্তম শিল্প? American consumer could not resist. American was spending annually frozen food, 500,000 of the spend. Uh, today the US frozen food industry has a turnover of 69 million annually, 26.6 billion of salt consumer from home consumption. The remaining 40 billion of frozen food sales come through restaurant, cafeteria, hospital, and school, and that represent a third of the total food service sales. আচ্ছা, এখানে আমাদের বলছিল মার্কিন হিমায়িত খাদ্য শিল্প কি বিশ্বের মধ্যে সর্বোচ্চ, সবচেয়ে বড়, লার্জেস্ট, কিন্তু এখানে গ্লোবালি কম্পেয়ার করা হয়নি কোথাও। বিশ্বের মধ্যে লার্জেস্ট এই ধরনের কথা বলা হয়নি। হ্যাঁ, এটা অনেক বড়, এটার সেল অনেক বেশি, এই কথাগুলো বলছে। যেমন যুক্তরাষ্ট্রের খাবার শিল্প বার্ষিক আয় 67 মিলিয়ন ডলারের বেশি, তার মধ্যে কি তার মধ্যে 20 বিলিয়ন ডলার আসে বাড়িতে খাওয়ার জন্য ভোক্তাদের কাছ থেকে, তারপর 40 বিলিয়ন ডলার আসে রেস্টুরেন্ট, ক্যান্টিন, হাসপাতাল, স্কুল এগুলো থেকে। মোট খাদ্য সেবা বিক্রির মানে এখানে মোট বিক্রির টোটাল ফুড সার্ভিস সেলস এর কত শতাংশ? থার্ড, 3/1 1/3 এই কথাগুলো বলছে। কিন্তু এখানে কোথাও বলেনি যে এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি বা লার্জেস্ট ইন্ডাস্ট্রি, তার মানে এটা নট গিভেন। এই ছিল আমাদের আজকের প্যাসেজ 1।